নমস্কার বন্ধুরা, আমি অরুণাব আর আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটা যখন বানাচ্ছি এখন কিন্তু একদম অন্য টাইপের এই ভিডিওটা আমি বানাতে চলেছি। কারণ আগে এরকম ধরনের ভিডিও কিন্তু আমি কখনো বানাইনি, এবং আজকে এই সময় দাঁড়িয়ে বিভিন্ন যে পরিস্থিতি আমরা স্টক মার্কেটে ফেস করছি সেগুলোকে নিয়েও কিন্তু আলোচনা করব। তাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ আপনারা জানেন আমি কিন্তু একটু ডিটেলে আলোচনা করতে পছন্দ করি, তাই একটু ধৈর্য রেখে কিন্তু শুনতে হবে। তো সবার প্রথমে আমি যদি বলি, এখন যদি আমরা জানি যে নিফটি এখন খুব ভালো একটা বুল রানের মধ্যে দিয়ে যাচ্ছে এবং খুব ভালো র্যালিও করছে, সবার পোর্টফোলিও এখন খুব সুন্দরভাবে হয়তো গ্রিন হয়ে আছে, সবই ভালো। কিন্তু এখন যদি আমরা একটু ভ্যালুয়েশনের পার্টটা দেখি, নিফটি পি যেটা আমরা আগেও আলোচনা করেছি, এই মোমেন্টে দাঁড়িয়ে যেটা আমরা বলেছিলাম যে এই কোয়ার্টারের রেজাল্ট আসার পর সেটা হয়তো অ্যাডজাস্ট হতে পারে, কারণ যদি ইপিএস এ গ্রোথ আসে। বাট আমরা কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি কি, এখন নিফটি পি দেখুন, এখানে অ্যাভারেজ এখন নিফটি পি দাঁড়িয়ে আছে কত, 23.2 তে। এবং যেটা লাস্ট আমি যদি দেখি এক বছরের হাই যেটা, সেখানে এক বছরের যেটা অ্যাভারেজ, দেখুন এক বছরের অ্যাভারেজ হচ্ছে 22.03। 2 বছরের অ্যাভারেজ যেটা 21.58, তার থেকে অনেকটাই বেশি। কিন্তু এখন কিন্তু এই জায়গা থেকে ভ্যালুয়েশন কিছুটা হলেও ওভার স্ট্রেসড হয়ে আছে, সেই জায়গাটা কিন্তু একটা বড় কনসার্নের জায়গা। এবার এটা আমি জাস্ট নিফটি ফিফটির যে জায়গা সেটা নিয়ে আলোচনা করছি। তো এখানে যদি আমি দেখি যে যেটা আমাদের স্মল ক্যাপের যে জায়গাটা রয়েছে, যেখানে আমি যদি একটুখানি স্মল ক্যাপের চার্টটা দেখি, সেটা দেখুন আরো মারাত্মক। সেখানে কিন্তু একটা স্টিফ র্যালি দেখা গেছে। এবং রিসেন্টলি আপনারা তো খেয়াল করেছেন যে একটা সেবি থেকে কিন্তু একটা বড় রুল এনেছে, আমরা যেটা আমি আমার ফেসবুকের পেজ থেকেও সেটাকে পোস্ট করেছিলাম, যে স্মল ক্যাপ ইনভেস্টরদের জন্য কিন্তু একটা বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে কিছু জিনিসে কিন্তু চেঞ্জেস করতে বলা হয়েছে। যদি আপনারা এই নিউজটি দেখে থাকেন, যেখানে কিন্তু স্মল ক্যাপ ইনভেস্টর অলরেডি কি করা হচ্ছে না, যারা আজকে মিউচুয়াল ফান্ড যে সমস্ত এএমসি কোম্পানিগুলো রয়েছে, সেখানে কিন্তু স্মল ক্যাপের এক্সপোজার যথেষ্ট হাই। তো সেই রেসপেক্টে আজকে এখানে কিন্তু স্মল ক্যাপ যে মিউচুয়াল ফান্ড রয়েছে তাদের ওপর বেশ কিছু রিস্ট্রাকচারিং করার কথা বলা হয়েছে। তো এর পেছনে কারণটা কি, দেখুন এখানে খুব সিম্পল কারণ। সেবি যেটা এখানে দেখতে পাচ্ছে, খুব সিম্পল ভাবে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, আজকে যে জিনিসটা যদি আমরা দেখি, নিফটি যে রিটার্ন দিয়েছে, নিফটি ফিফটি যেটাকে আমরা বলছি, দেখুন এখানে হচ্ছে এই হোয়াইট দিয়ে যে গ্রাফটা রয়েছে সেটা হচ্ছে নিফটি ফিফটি রিটার্ন। এখানে যদি আমি দেখি যে লাস্ট 1 ইয়ারের আমি দেখছি, লাস্ট ইয়ারের রিটার্ন, এখানে 26, এখানে 60%, এখানে 74%, যেটা হচ্ছে স্মল ক্যাপ। দেখুন এখানে গ্রিনে রয়েছে স্মল ক্যাপ, যেটা মানে একটা কি বলবো আউট পারফর্ম করেছে, এবং যেটা খুব অ্যাবনর্মাল র্যালি দিচ্ছে। এবং এই জায়গা থেকে কি হচ্ছে, এতে খুব ইজিলি মানে যেটা আমাদের বলতে পারি রিটেল পার্টিসিপেন্ট এখানে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হচ্ছে। এবং যদি আজকে কোনো কারণে কোনো সেন্টিমেন্ট কিছু হয়, তাহলে কিন্তু এই জায়গায় এই স্টকে অনেকখানি ফল দেখা যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, রিটেল ইনভেস্টররা কোথাও কিন্তু একটু হলো আনপ্রোটেক্টেড থাকছে। তো এখন যে কারণে সেবি যেটাকে আজকে আনার চেষ্টা করছে রিস্ট্রাকচারিং এর মাধ্যমে, যে এখন দেখবেন অনেক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তাদের কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট, মানে আপনি এসআইপি করতে পারবেন, অথচ লামসাম কিন্তু ইনভেস্টমেন্ট করা বন্ধ করেছে। কিছু কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু স্মল ক্যাপে তারা কিন্তু ইনভেস্টমেন্ট নেওয়াই বন্ধ করেছে। তো এই জায়গাগুলো কিন্তু কিন্তু আজকে একটা রিস্ট্রাকচারিং, আরো কিছু জায়গাতে চেঞ্জেস আসছে, যেটা কিন্তু এখানে একটু হলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এর সাথে আরেকটা বিষয় যেটা কনসার্নের জায়গা, দেখুন বেশ কিছু যে স্মল ক্যাপ ফান্ড এখানে দেখতে পাচ্ছি, এইচডিএফসি, অ্যাক্সিস, এইচএসবিসি, ডিএসপি, ফ্র্যাঙ্কলিন, এই সমস্ত জায়গাগুলোতে কি হচ্ছে, হায়ার এক্সপোজার টু মাইক্রো ক্যাপস, লোয়ার এক্সপোজার টু লার্জ ক্যাপস। ঠিক আছে, মানে এদের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেগুলো থাকছে, সেখানে কিন্তু হায়ার এক্সপোজার হয়ে যাচ্ছে মাইক্রো ক্যাপে, ইভেন স্মল ক্যাপেরও নিচে যেগুলো সেইগুলোতে। যদি আমরা এখানে জাস্ট এটা দেখি, দেখুন এটা খুব ইম্পর্টেন্ট। আজকে ডিএসপি স্মল ক্যাপ ফান্ড এখানে দেখতে পাচ্ছি, দেখুন মাইক্রো ক্যাপ এক্সপোজার প্রায় 22%, ফ্র্যাঙ্কলিনে প্রায় 16%, এইচএসবিসি প্রায় 15%, যেটা কিন্তু যথেষ্ট হাই। এবং সেই জায়গা থেকে আজকে এই রিস্ট্রাকচারিং গুলো করার পেছনে কারণটা কিন্তু এর মধ্যে এই রিজন গুলো রয়েছে, বিকজ অনেকখানি এক্সপোজার হয়ে যাচ্ছে। এবং যদি আমরা নিফটি স্মল ক্যাপ 100-এর যে পি রেশিও, সেটাও যদি একটুখানি দেখি, ভালো করে বোঝার চেষ্টা করি, দেখুন এখানে আমি ইপিএস এবং পির যে চার্টটা সেটাকে দেখছি, এবং লাস্ট 5 ইয়ার্স এর গ্রাফটাকে যদি আমি খেয়াল করি, দেখুন এখানে একটা সিম্পল, এটা আমি নিফটি স্মল ক্যাপের দেখছি কিন্তু, ঠিক আছে চার্টটা। তো নিফটি স্মল ক্যাপে দেখুন, এখানে আমার লেখাটা এই এই যে আমি কার্সারটা ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে রেড কালারের উপর উঠে আসছে, যেটা সেটা হচ্ছে এখন ইন্ডেক্সটা কোথায় রয়েছে, এবং এই জায়গা থেকে ইপিএস কোথায় রয়েছে। দেখুন ইপিএস কিন্তু আজকে সেইভাবে গ্রোথ আসেনি, মানে ইপিএস কিন্তু একটা ফ্ল্যাট জায়গায় রয়েছে। লাস্ট এই জায়গাতে আমি দেখতে পাচ্ছিলাম এখানে কিন্তু ইপিএস একটা ভালো গ্রোথ এসছে। মানে কি ইপিএস, কি ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার কোম্পানির প্যাট
ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তো এই জায়গা থেকে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার, সেটা হচ্ছে ইপিএস এর ফর্মুলা। কিন্তু এই জায়গাতে কোথাও কি ফান্ডামেন্টালটা একটু হলো মিসম্যাচ করছে, ইপিএস এর কিন্তু সেই গ্রোথটা আসেনি, অথচ সেখানে কিন্তু একটা ভালো ইন্ডেক্সের র্যালি আসছে। এবং সেখানে কি হচ্ছে, মিউচুয়াল ফান্ড ইনফ্লো যত বাড়ছে সেখানে কিন্তু আলটিমেটলি ডিমান্ড যত বাড়ছে, তো দেখা যাচ্ছে সেই ফ্লোটা কিন্তু কন্টিনিউ থাকছে। সেই জায়গাতেই একটা কোথাও কিন্তু সেবি রিস্ট্রাকচারিং চাইছে, যেখানে কিন্তু একটা প্রপার অবজারভেশন দরকার, যাতে রিটেল ইনভেস্টররা কোথাও কি এরকম না হয়ে যায়, কেউ ট্র্যাপড হয়ে যায় এবং ভুলভাবে কোনো ফান্ডামেন্টাল ছাড়া কোনো স্টক যাতে র্যালি না করে, সেই জায়গাটার উপর খেয়াল রাখছে। তাহলে এত কিছু প্রবলেমের কথা আলোচনা করলাম, তাহলে সলিউশনটা কি, কিছু সমাধান আছে কিনা? দেখুন, আমাদের এই মোমেন্টে আমরা একটা আজকে যে আলোচনাটা করব, এখানে কিন্তু একটা অন্য রকম একটা মিউচুয়াল ফান্ডকে নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে দিই ডিসক্লেমার, যে এখানে কিন্তু আমার কোনো রকম এটা প্রমোশন ভিডিও নয়। আজ পর্যন্ত কোনোদিন কোনো প্রমোশন ভিডিও এখনো অব্দি করিনি, সেহেতু এটা কিন্তু কখনোই আপনাদের বলা নয় যে আজকে গিয়ে আপনি চোখ বন্ধ করে কিনে নিন। বাট আজকে আলোচনাটা করার পেছনে কারণটা কি, আমরা অনেক কিছু জিনিস এখান থেকে লার্নিং পাবো এবং বেশ কিছু জিনিসকে শিখবো, বুঝবো এর মাধ্যম দিয়ে। ঠিক আছে, তো এখানে সবার আগে যেটা বুঝতে হবে যে আজকে হঠাৎ করে ওল্ড ব্রিজ অ্যাসেট ম্যানেজমেন্ট এই কোম্পানিটাকে নিয়ে বা এর মিউচুয়াল ফান্ডকে নিয়ে আলোচনা করছি কেন। দেখুন, পার্সোনালি আপনারা জানেন আমি একটু ফান্ডামেন্টাল ঘেঁষা লোক, এবং সেখানে ভ্যালু ইনভেস্টিং, গ্রোথ ইনভেস্টিং, এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা বেশি আলোচনা করে থাকি। এবং আজকে এই ওল্ড ব্রিজের বেশ কিছু জিনিস আমার পার্সোনালি বেশ পছন্দ হয়েছে, যেগুলোকে নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তো এই নামটাও এখানে কিন্তু এসছে একটা রোমান কিছু স্টোরি থেকে, সেই জায়গাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আপনারা এর ওয়েবসাইটে গিয়েও এটা পড়তে পারেন, কি কারণে এই ওল্ড ব্রিজ নামটাকে দেওয়া হয়েছে। বাট এখানে যেটা আমি হাইলাইট করব, যে ভিডিওর মধ্যে যেটাকে আজকে বোঝানোর চেষ্টা করব, যে দেখুন এখানে যেটা মেন জায়গা সেটা কি, সেটা এটা আজকে যেটা রাখতে চাইছে, দেখুন আজকে এরা হায়ার মার্জিন অফ সেফটি আজকে মেনটেন করছে। হায়ার মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি কনসেপ্টটা কিন্তু ওয়ারেন বাফেটও কিন্তু এই কথাটাকে বারবার বলেছে, বা বেঞ্জামিন গ্রাহামে কিন্তু এই কথাটা বারবার বলেছে। মানে এটা কি, হায়ার মার্জিন অফ সেফটি হচ্ছে বেসিক্যালি আমি যে ইন্ট্রিনসিক ভ্যালু, এবং যদি আমি যে দামে স্টকটাকে কিনছি, মানে এখন যে দামে আমি স্টকটা কিনছি সেটা যদি আমি আন্ডার ভ্যালুড কোনো স্টককে কিনি, তাহলে আমি হায়ার মার্জিন অফ সেফটি পাচ্ছি। সিম্পল কনসেপ্ট। তো এবার আমি যদি এই জায়গা থেকে দেখি, তার মানে আমার আলটিমেটলি লক্ষ্যটা কি, যে আমি কিছু ভ্যালু ফর মানি কিন্তু সেখানে জিনিস কিনবো, আমার যে জিনিসটা সস্তা হচ্ছে সেটাকে কিনবো। তো এর এখানে কি কি রয়েছে সেই বিষয়ে আমি আরো ডিটেলে একটু বোঝার চেষ্টা করব। এদের যে টিম রয়েছে সেটাও কিন্তু খুব পাওয়ারফুল, এবং স্পেশালি আমরা এই মানুষটি যিনি যেনাকে দেখছেন, কেনেথ অ্যান্ড্রেড, মিস্টার কেনেথ অ্যান্ড্রেড, এনার সম্বন্ধে একটুখানি আমি বলবো, তাহলে বোঝা যাবে যে কেন এই ফান্ডটাকে আমি আরো বেশি আজকে আলোচনা করার কারণ রয়েছে। সো এখানে যদি আমরা দেখি যে বেসিক্যালি এদের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, বা এরা কিভাবে ইনভেস্টমেন্ট করছে, এদের স্টাইলটা কি, তো আমরা একটু হলে যদি বোঝার চেষ্টা করি, দেখুন এখানে কি বলছে, টু জেনারেট লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বাই ইনভেস্টিং ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টস to 30 companies across market capitalization, mid cap, small cap, large cap. Only 30 companies এর মধ্যে, বিকজ এখানে আমরা ফোকাসড ফান্ডের মধ্যে রয়েছে, তো ফোকাসড ফান্ড 30 কোম্পানিজ এর মধ্যে কিন্তু এর ইনভেস্টমেন্টটাকে সীমাবদ্ধ রাখবে। এবার যেহেতু 30 কোম্পানিজ কিন্তু এমন কিছু বেশি নয়, কারণ আপনারা দেখবেন অনেক মিউচুয়াল ফান্ডে কিন্তু সেখানে প্রায় 60টা, 70টা, 100টার উপর কিন্তু স্টকে ইনভেস্ট করে, যার ফলে কি হয়, মানে সেই জিনিসটা কিন্তু অনেক ডাইভার্সিফাইড হয়। অনেক ডাইভার্সিফাইড হলে কি হয়, যদি অতিরিক্ত ডাইভার্সিফাইড হয়, তাহলে কিন্তু সেখানে রিটার্ন জেনারেট করার যে পোটেনশিয়াল সেটা কিন্তু কিছুটা হলেও কমে যায়, কিন্তু সেখানে রিস্ক ফ্যাক্টরটা অনেকটা মিটিগেট হয়ে যায়, মানে কমে যায়। তো রিস্ক ফ্যাক্টরটা হয়তো আমার সেখানে কমলো, কিন্তু রিটার্ন জেনারেটটাও অ্যাজ ওয়েল অ্যাজ একটু হলেও কমে। সো এখানে ফোকাসড ফান্ডে কিন্তু রিস্ক হয়তো একটু আমার ডাইরেক্টলি, যেহেতু আমি ডাইভার্সিফিকেশনটাকে লিমিট করছি, সেই হিসাবে কিন্তু এখানে আমার রিস্কটা হয়তো বেশি থাকলেও আমার কি হচ্ছে, রিটার্ন পোটেনশিয়াল কিন্তু বেশি থাকতে পারে। এবার এখানে যদি আমি দেখি মার্জিন অফ সেফটি যে কনসেপ্টটাকে আমরা বলছি, এখানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যেটাকে বলা হচ্ছে, এখানে এখন আপনারা এটা নিজেটাও পড়তে পারেন, এখানে অনেক কিছু লেখা রয়েছে, আমি এত সময় নেব না। বাট যে জায়গাটা ইম্পর্টেন্ট, দিস ইজ আ বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি। লো ডেট অ্যান্ড হাই ক্যাপিটাল এফিশিয়েন্ট বিজনেসেস আর সাম অফ দ্য ফিনান্সিয়াল প্যারামিটার্স দ্যাট ফর্ম দ্য কি সিলেকশন ক্রাইটেরিয়া অফ দ্য কোম্পানিজ ইন দিস পোর্টফোলিও। মানে এখানে কোথাও এই জায়গাটাতে তাদের মেন অবজেক্টিভটাই কি, যে আজকে কিন্তু ভ্যালু ইনভেস্টিং খোঁজা। তো ভ্যালু ইনভেস্টিং স্টকগুলোর উপর রাখা, এবং সেটা বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি, সেই জায়গাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যে জায়গাটাকে এটা মেনটেন করছে। এবং এই ফিলোসফি এখানে কি রাখছে, এখানে দেখুন, কনসেন্ট্রেট দ্য আইডেন্টিফাইং বিজনেস আর্লি ইনটু আ সাইকেল। মানে একটা আমরা জানি যে স্টক মার্কেটে বিভিন্ন সাইকেল চলে, কখনো আইটি, কখনো হয়তো দেখা যাচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস, এখন যেমন অয়েল অ্যান্ড গ্যাসের একটা র্যালি আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন এতে। আজকে কোনো সময় দেখা যাচ্ছে হয়তো পাওয়ার সেগমেন্ট, পিএসইউ, কোনো সময় হয়তো দেখা যাচ্ছে আমাদের ফার্মা, বিভিন্ন কিছু চলে। তো এখানে দেখুন, এখানে কি লিখছে, হোয়াট উই লুক ফর কনসলিডেটর্স অফ দ্য ইন্ডাস্ট্রি, ক্যাপিটাল এফিশিয়েন্ট বিজনেস, লো ফাইন্যান্সিয়াল লিভারেজ,
আর লো ভ্যালুয়েশন। তো এই জায়গাটাকে কিন্তু এই মিউচুয়াল ফান্ড হাউসটা সবচেয়ে বেশি ফোকাস করছে, যেটা আজকে আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। এবং আমি ম্যানেজমেন্ট এখানে যে বললাম, মিস্টার কেনেথ অ্যান্ড্রেড, এনার সম্বন্ধে আপনারা চাইলে গুগলে সার্চ করলে পাবেন, এখানে প্রচুর ইন্টারভিউ ওনার রয়েছে। তো বেসিক্যালি এনার যেটা ভালো দিক আমি যদি বলতে পারি এখানে, যে এনার এক্সপিরিয়েন্স অনেক রিচ, এবং উনি নিজে একজন পিএমএস, যেটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, লাস্ট 30 ইয়ার্স ধরে উনি নিজে একটা জায়গা থেকে কিন্তু কনস্ট্যান্টলি করেছেন এবং সেখানে খুব ভালো রিটার্ন জেনারেট করতে পেরেছেন। সেই জায়গায় কিন্তু তার ক্যাপাবিলিটি রয়েছে, এবং সেখানে বিভিন্ন কোম্পানিতে বড় বড় জায়গায় কিন্তু তিনি কাজ করেছেন, চিফ ইনভেস্টমেন্ট অফিসার এট আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সেখানে আজকে কোম্পানির বিভিন্ন রেসপন্সিবিলিটি, এবং সেখানে প্রায় $8 বিলিয়ন কর্পাস সেখানে কিন্তু সে আহ, দেখাশোনা করতো। তো এখানে একটা বড় এক্সপিরিয়েন্স কাজ করছে সেই জায়গাটা। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক। ডেফিনেটলি টিম একটা খুব রিচ এক্সপিরিয়েন্স টিম রয়েছে, সেটা কিন্তু আজকে একটা পজিটিভ সাইড ডেফিনেটলি এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ক্ষেত্রে। এবার আমরা একটু মিউচুয়াল ফান্ডের যদি ভালো দিক খারাপ দিক একটু ভালো করে বুঝবো, এবং এর ভেতরে কি রয়েছে পোর্টফোলিও, এই জায়গাগুলোকে একটু বোঝার চেষ্টা করবো। তো দেখুন এখানে এখন এই মোমেন্টে যদি কনসেন্ট্রেশন, এখানে দেখুন কি বলছে, নাম্বার অফ স্টকস ইনভেস্টমেন্ট, মাত্র কটা, মাত্র 19টা স্টকে কিন্তু এখন ইনভেস্টমেন্ট করেছে এই মোমেন্টে দাঁড়িয়ে। ঠিক আছে, মাত্র 19টা স্টকে। এবং যদি এখানটা খেয়াল করেন, পোর্টফোলিও পিবি রেশিও, ঠিক আছে, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, যেটা সেটা মাত্র 2.82, এবং পি রেশিও, যেটাকে আমরা প্রাইস টু আর্নিং রেশিও বলছি, সেটা 20.62। তার মানে মাত্র 19টা স্টকে কিন্তু এখন তারা ডাইভার্সিফাই করেছে তাদের যে ফান্ডটা, এবং সেখানে তাদের যে পিবি রেশিও সেটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই নিচে রয়েছে, রাইট? তো এই জায়গাটা কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট। এবং কোন কোন সেক্টরে তারা ইনভেস্ট করছে, কোন কোন সেক্টরে তারা আপাতত তাদের ফান্ডটাকে ইনভেস্ট করেছে, সেটাতে তাদের সার্ভিস সেক্টর, হেলথ কেয়ার, মেটালস মাইনিং, কনস্ট্রাকশন, এই জায়গাগুলোতে তারা কিন্তু ইনভেস্ট করেছে। এবং যদি আমরা কোম্পানিগুলোতেও দেখি, দেখুন এখানে কোম্পানিগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন কোম্পানিগুলোতে তারা ইনভেস্ট করছে। আমরা দু একটাতে দেখার চেষ্টা করব, যে তাদের ওভারঅল ভ্যালুয়েশন বা তাদের সেলস গ্রোথ, এই জায়গাটা যেটা একদম খুব বেসিক ফান্ডামেন্টাল, মানে যেটাকে আমরা বলি সিম্পল ইয়েট পাওয়ারফুল, যেটা আমরা জানি অথচ করতে পারি না, সেই জিনিসটাকে এখানে আমরা খোঁজার চেষ্টা করব, যে আদৌ তারা কি স্ট্র্যাটেজি এখানে মেনটেন করছে। এবং এর সাথে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যে ইনভেস্টমেন্ট ডিটেলস যেটা রয়েছে, ইনভেস্টমেন্ট ডিটেলসে মিনিমাম ইনভেস্টমেন্ট যেটা রয়েছে, দেখুন মিনিমাম এসআইপি ইনভেস্টমেন্ট সেটা কিন্তু 2,500 টাকা থেকে শুরু। মানে এখানে কিন্তু মিনিমাম এসআইপি করতে গেলে মাসে 2,500 টাকা আপনার দিতে হবে, সেই জায়গাটা কিন্তু এখানে রয়েছে। এবং এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা আমরা বলবো যে এটা কিন্তু একটু হলেও নেগেটিভ সাইড, বা এই সময় কিন্তু একটু হলেও আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে দেখুন এর যে অ্যাসেট সাইজটা দেখতে পাচ্ছেন, মাত্র 125 crore, কিছুই নয়। এই বড় বড় এএমসির কাছে এটা কিন্তু খুবই কম। এখন সবে যেহেতু এটা স্টার্ট হয়েছে, তো এটা কিন্তু এখন এই মুমেন্টে দাঁড়িয়ে একটু আর্লি স্টেজে রয়েছে। এখনই আমরা বলতে পারি না যে আদৌ এই স্ট্র্যাটেজিটা কতটা পাওয়ারফুল হবে, তাদের স্টক সিলেকশন যে জায়গা থেকে তারা করছে সেটা কতটা পাওয়ারফুল হবে, এগুলো কিন্তু একটা হলো বড় কোয়েশ্চেন থাকছে, কারণ এটা কিন্তু এখনো মার্কেটে সেই জায়গায় টেস্টেড না। তো এই জায়গাটা একটা বড় কনসার্ন। আরেকটা জায়গা আমি এখানে বলবো যেটা একটু হলেও কনসার্ন, সেটা হচ্ছে দেখুন এর এক্সপেন্স রেশিও যেটা রয়েছে, এক্সপেন্স রেশিও কিন্তু সেখানে 1.44 এদের এক্সপেন্স রেশিও, যেটা কিন্তু বাকি যে মিউচুয়াল ফান্ড যেগুলো রয়েছে সেখান থেকে একটু হলেও সেটা হায়ার সাইডে রয়েছে। তো এবার আমরা একটুখানি এই যে কোম্পানির টপ হোল্ডিং যেগুলো দেখলাম, এখানে 19টা স্টকে আমরা দেখলাম এখন ইনভেস্ট করেছে মাত্র। তো আমরা দু একটা কোম্পানি জাস্ট এখানে রেডিংটন বা দু একটা কোম্পানির আমরা একটু দেখবো, সেই কোম্পানির গুলোর এখন এই মুমেন্টে কিরকম, কেন এরা ইনভেস্ট করছে বা কি জায়গায় রয়েছে, একটু যদি খোলার চেষ্টা করি। তো আমি স্ক্রিনারে সোজা গিয়ে আমি রেডিংটন এখানে সার্চ করছি, যেমন আমরা নর্মালি দেখি। তো এখান থেকে যদি খেয়াল করি, দেখুন এখানে আমি যদি সেলস গ্রোথ ফার্স্ট আমাদের চেক করছি, আমি ইয়ার অন ইয়ার যদি একটা সেলস গ্রোথ আমরা দেখি, ইয়ার অন ইয়ার দেখুন এখানে সেলস গ্রোথ কিন্তু কোম্পানিটা ডিসেন্ট সেলস গ্রোথ মেনটেন করেছে। দেখতেই পাচ্ছি আমরা ইয়ার অন ইয়ার কিন্তু ডিসেন্ট সেলস গ্রোথ মেনটেন করেছে, এবং তার সাথে ইপিএস এও দেখুন একটা ভালো গ্রোথ আছে, রাইট? এবং তার সাথে আমরা যদি একটুখানি দেখি যে পি রেশিও, যদি পিআর কোম্পানির সাথে পি রেশিও দেখি, দেখুন আজকে পিআর কোম্পানির সাথে পি রেশিও এই যে রয়েছে এখানে দেখুন, সেখানে কিন্তু একদম নিচে রয়েছে। এখনো যতটা আমি এখানে 7-8টা কোম্পানি দেখা যাচ্ছে, তার মধ্যে কিন্তু সবচেয়ে নিচে রয়েছে। তার মানে কোথাও খুব, মানে কনসেপ্ট ওয়াইজ কিন্তু সেটা খুব সিম্পল, যে আজকে আমাদের পি রেশিওর যে জায়গা রয়েছে, সেই পি রেশিও কিন্তু এমন হবে না যে প্রচন্ড হাই রয়েছে বাকি পিয়ার্সদের থেকে, বা ওভারঅল যদি আমি দেখি সেই জায়গা থেকে প্রচন্ড হাই জায়গায় রয়েছে, সেটা আমার হবে না। কিন্তু আমি যদি দেখতে চাই যে কোম্পানিটা সেলস গ্রোথ ডিসেন্ট মেনটেন করছে, এবং তার সাথে আমি যদি খেয়াল করি যে হ্যাঁ এখান থেকে একটা ভালো ভ্যালুয়েশন আমি কোম্পানিকে পাচ্ছি। সিমিলারলি আমি দেখুন এখানে দেখছিলাম অরবিন্দ ফার্মা যেটা রয়েছে, অরবিন্দ ফার্মাতে যদি আমরা যাই, দেখুন অরবিন্দ ফার্মাতেও কিন্তু আমরা
দেখুন ফার্স্টে যদি পি রেশিও তো চেক করি, পি রেশিও এখন অরবিন্দ ফার্মা দেখুন এখানে কিন্তু অনেকটা নিচে রয়েছে, মানে আমি প্রাইস টু আর্নিং এ। এবং তার সাথে যদি আমি এখন এর যদি সেলস গ্রোথ দেখি, সেটা কিন্তু ডিসেন্ট গ্রোথ, এখানে সেলস গ্রোথ একটা আনছে, আমি বলছি না যে কোম্পানি ডিগ্রোথ আনছে না। তার মানে এখানে খুব অ্যাগ্রেসিভ হয়তো গ্রোথ এখানে দেখা যাচ্ছে না, কিন্তু একটা ডিসেন্ট গ্রোথ। এবং তার সাথে একটা কি হচ্ছে, প্রপারলি তার যে পি যেটা, সেটা কিন্তু আজকে কি হচ্ছে যে ইপিএস আমার কিন্তু কনস্ট্যান্ট গ্রোথের ফলে পিতে আমি ভ্যালুয়েশনটা সেখানে কমে পাচ্ছি, যেটা কিন্তু এখানে একটা পজিটিভ সাইড। তো সব শেষে যেটা বলতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মার্কেট একটু হলেও ওভার স্ট্রেচ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো এটা কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট যে আপনার ক্যাপিটালটাকে আপনি ডাইভার্সিফাই করুন প্রপারলি। মানে শুধু আমি স্টকে কিনে রাখলাম বা কোনো একটা মিউচুয়াল ফান্ডে আমি কিনে রাখছি, বা শুধু স্মল ক্যাপে, শুধু লার্জ ক্যাপে নয়, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ফান্ডটাকে ডাইভার্সিফাই করতে পারি। এবং এই ফান্ডটাতে যেটা আমি বললাম, এর পেছনে কারণটা কি, কারণটা একটা খুব সিম্পল, যে আমরা ভ্যালু ইনভেস্টিং এর স্টকে যদি ফোকাস করি তাহলে খুব কমে সেখান থেকে আরো নিচে যাওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও আমি বলি কম থাকে, প্রবাবিলিটিটা কম থাকে, কারণ সেখানে মার্জিন অফ সেফটি বা যে ইন্ট্রিনসিক ভ্যালুর উপর কিন্তু জোর দেওয়া হয়। ঠিক আছে, এবার এর মানে আবারও বললাম যে এর মানে কখনোই কিন্তু এটা নয় যে আপনি চোখ বন্ধ করে কালকে গিয়ে সোজা কিনে নিলেন, একটা বিরাট টাকা ইনভেস্ট করে দিলেন, কখনো করা উচিত নয়। কোনো স্টক, কোনো মিউচুয়াল ফান্ড উইদাউট নিজের অ্যানালিসিস সেখানে কিন্তু কখনোই করবে না, সেটা আমি আগেও বলেছি, আবারও বলছি। নিজে সবসময় সেটা অ্যানালিসিস করুন, দেখুন, তারপরে সেখানে আপনি নিজের মতো করে সেই ডিসিশন নিন। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করার পালা, ভিডিওটাকে আর বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে একটা সামান্য লাইক করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্টে জানান যে এর বাইরে আপনারা আর কোথায় কোথায় ফান্ডকে ইনভেস্ট করার কথা ভাবছেন, বা যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাকে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলো খারাপ লাগলো সেটাকেও অবশ্যই জানান কমেন্টে, তাহলে আরো ইন্সপিরেশন পাবো, মোটিভেশন পাবো। এবং একটা সামান্য কোয়েশ্চেন আপনাদের জন্য থাকবে, এটা বুঝতে পারবো পুরো ভিডিওটা দেখেছেন। এবং সেখানে কোয়েশ্চেনটা খুবই সিম্পল, আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি, যে যদি একটা কোম্পানির আমরা দেখি যে ইপিএস বাড়ছে, তাহলে তার প্রাইস টু আর্নিং কি হবে? প্রাইস টু আর্নিং কি বাড়বে নাকি কমবে? খুব সিম্পল কোয়েশ্চেন। যদি ইপিএস বাড়ে তাহলে কি প্রাইস টু আর্নিং বাড়বে না কমবে? আমাকে শুধু এটুকু কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে বুঝবো পুরো ভিডিওটা দেখছেন এবং স্টক মার্কেটের সঠিক নলেজ নিয়ে আপনারা ইনভেস্টিং বা ট্রেডিং করার জন্য কিন্তু চিন্তা ভাবনা করছেন। এবং আজকে আমি বলবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা জানেন, সেখানে অবশ্যই জয়েন হয়ে যান। ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর আমাদের যে বাংলা ভাষায় যে অ্যাপ রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিন। প্রতিনিয়ত বিভিন্ন যে আপডেট এবং সেখানে যে নিউজ গুলো থাকছে, আইপিও থেকে শুরু করে সমস্ত কিছু, এবং ইনভেস্ট লেটারের মতো জিনিস, সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস সেখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করার পালা। সবাই খুব ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।